11:59 শুনছেন সবসময় ভিডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে আমি শুরু করতে চাই ইমেল দিয়ে। ওকে, যিনি ইমেলটি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করে পড়ছি। হ্যালো রাসেল ভাই, সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং থাকবেন। ভূত এফএমের সকল লিসনার ও আমার ছেলে ওয়াসিফ, সে এখন হয়তো আমাকে শুনছে, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম রইল। আমার নাম হানিফ, চট্টগ্রামের আগ্রাবাদে আমার বাসা। আমি বর্তমানে কাতারে আছি এবং 4 বছর ধরে সেখানে তিনি অবস্থান করছেন। ভূত এফএম আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম এবং দূর পরবাসী থেকে আমি মিস করি না ভূত এফএমকে। আমার এক ফ্রেন্ড, তার নাম মোহাম্মদ আরিফ, সে কাতারে আছে 8 বছর ধরে এবং সে চিটাগংয়ে থাকে এবং আরিফ একটি গভর্নমেন্ট হসপিটালের অটোপসি ডিপার্টমেন্টে 6 বছর ধরে কাজ করছে। হসপিটালের নামটা তিনি লিখেছেন, আমি পড়ছি না। তার সাথে আমার পরিচয় গত 8-9 মাস ধরে। সে অনেক ব্যস্ত থাকে, তাই তার কাছ থেকে ঘটনা কালেক্ট করাটা অনেক কষ্টের ব্যাপার। তাছাড়া আমিও বেশ ব্যস্ত থাকি। শুধু উইকলি ফ্রাইডেতে, যে হলিডেতে আমার দেখা হয় তার সাথে। এরই মাঝে আমি তার কাছ থেকে কিছু ঘটনা কালেক্ট করি। চেষ্টা করবো আপনাদেরকে ঘটনাগুলো পাঠানোর জন্য। তাহলে ঘটনায় চলে যাই। ঠিক আরিফ যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। 2008-9 মাঝামাঝি সময়, সেদিন ছিল একটা এক্সটার্নাল পোস্টমর্টমের এক্সামটা ছিল এক ফিলিপাইন লোকের এবং লোকটার এজ ছিল 30-35 বছর। আমার কাজ ছিল প্রথমে এক্সটার্নাল রিপোর্ট তৈরি করা। আমি যখন কাজ করার জন্য রুমে প্রবেশ করি, লাশটা একটা টেবিলের ওপর রাখা ছিল এবং সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। লাশের কাপড় সরাতে আমার প্রথমে চোখে আসে লাশটার মুখ হাঁ অবস্থায় এবং জিহ্বা মুখের বাইরে এবং নাক থেকে কি জানি ঝরছে। এটা দেখে কেমন যেন লাগলো। এর আগে এমন কোনো লাশ দেখিনি। যাক, এরপরও আমরা কাজ শুরু করে দিলাম। এক্সটার্নাল রিপোর্ট করার জন্য যা যা করার তা করতে লাগলাম। এর মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে লাশটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। কিন্তু রেকর্ড মতে লাশটা ছিল সেদিন ভোর 6:40। তাছাড়া লাশের শরীরে আমরা কোনো ইলেকট্রুয়ারি অ্যাপ্লাই করিনি। ইলেকট্রুয়ারি আমি একটু বলে দিই। ইলেকট্রুয়ারি মানে হচ্ছে আপনার যে ধরুন যে একটু আঠালো টাইপের কোনো একটা কিছু, যেটা অটোপসির সময় লাগে। এটাকে মানে এটা একটা কেমিক্যাল টাইপের জিনিস, আমি যতদূর জানি আর কি। তাহলে এমন গন্ধ কেন বের হচ্ছে তা বুঝতে না বুঝতেই গন্ধটা আরো বেশি আসতে শুরু করলো। এরপরও আমি এত কিছু চিন্তা না করে আমার কাজ তাড়াতাড়ি শেষ করে রিপোর্ট সাবমিট করে বাসায় চলে যাই। বাসায় ফিরে রাত তখন 9:45। রাতের ডিনারটা হোটেলে শেষ করে কম্পিউটারে নিজের কিছু কাজ ছিল তা শেষ করে শুতে রাত তখন 12:45। এরপর আমার ঘুম ভেঙে যায় দরজার আওয়াজে। আমি শুনতে পেলাম কি যেন খুব জোরে জোরে লাথি মারছে আমার দরজায় এবং 5-6 জনের একটা দল ঘুম ঘুম করে আওয়াজ করছে। আমি বিছানা থেকে উঠে দরজার পাশে যেতে আমার নাকে খুব বেশি আদরের গন্ধ আসতে থাকে। তাড়াতাড়ি ক্যামেরাটা দেখি, কিন্তু কিছু দেখতে পেলাম না। ক্যামেরায় দেখি কিন্তু কিছু দেখতে পেলাম না। এরপর একটু সাহস করে বলে উঠলাম, কে? এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার বাসাটা ছিল একটা মসজিদের পেছনে এবং আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না, নির্জন একটা এলাকা। এরপর কোনো কিছু শুনতে পেলাম না। আবার মনে হচ্ছে আমার একটা হ্যালুসিনেশন। আল্লাহর নাম নিয়ে আবারও আমি ঘুমিয়ে পড়লাম। আমি তখন অনেক গভীর ঘুমেছিলাম। হঠাৎ করে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তাই চাদরটা নিতেই আমার চোখ পড়ল একটা দৃশ্য। দেখলাম আমার রুমের দরজা ওপেন, এমনকি মেইন ডোরটাও ওপেন। দরজার পাশে যেতেই আমার নাকে আবার সেই লাশের পোড়া গন্ধটা লাগছে এবং একটু সামনে যেতেই আরো বেশি গন্ধ আসতে থাকে। মেইন দরজাটা বন্ধ করতে যেতেই দেখি অন্য দৃশ্য।
যা দেখে আমি কোনো মতেই তার যা দেখার জন্য আমি রেডি ছিলাম না। আমি দেখি আমার মেইন ডোর থেকে একটু দূরে একটা লোক বসে বসে অনেকটা কান্নার মতো করে ঘুমাচ্ছে এবং তার পাশে একটা কুকুর পড়ে আছে। লোকটি পড়ে থাকা কুকুরটার পেট চিরে তা থেকে কি যেন খাচ্ছে, যা সেই পুরো গন্ধটা যা থেকে যা সেই পুরো গন্ধটা আসছিল। একটু পরে দেখি লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি সাথে সাথে আমার ডোরটা বন্ধ করে রুমে চলে যাই। পরদিন আমি মসজিদের ইমামকে ঘটনাটা বলি এবং উনি আমাকে বললেন যে তোমার বাসাটা ভালো না, এরপর থেকে আমি বাসাটা চেঞ্জ করে ফেলি। এই ছিল ঘটনা। ভালো লাগলে সিলেক্ট করবেন। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। যদিও আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন থেকে এই চ্যানেল প্রতি শুক্র, সোম এবং বুধবারে নতুন নতুন ইমেল স্টোরি পাবেন। নতুন নতুন ইমেল স্টোরি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আমি ঘটনায় চলে যাই সরাসরি। যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ছে। লিখছেন, আমি শাহনেওয়াজ, আমার স্ত্রীর নাম সুরাইয়া। আমরা দুজনেই একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ MBA করেছি এবং আমি বিজনেস করি আর আমি খুলনায় থাকি, তাই স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারছি না। আমি আমার স্ত্রীর দেখা স্বপ্ন নিয়ে একটি ঘটনা শেয়ার করেছিলাম। আজ আরেকটি ঘটনা বলতে চাই, ভালো লাগলে শেয়ার করবেন। এটিও আমার স্ত্রীর দেখা একটি স্বপ্ন নিয়ে। আমার স্ত্রী একটু মানে কিছু ঝামেলা আছে তার, সেটা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের ফ্যামিলিতে বড় কিছু ঘটবার আগে বা কারো মৃত্যুর আগে আমার স্ত্রী তা নিয়ে স্বপ্ন দেখেন। পরে ঠিক সেরকম ঘটে বা কেউ মারা যায়। এই ঘটনার শুরু 2013 সালের জুন মাসে কোনো এক শুক্রবারে। আমরা খুলনার পাশে বাগেরহাটে একটা বিখ্যাত মাজারে যাই এবং মাজারটার নাম বলা ঠিক হবে না, এই জন্য আমি বলছি না। মাজার জিয়ারত শেষে আমরা বাইরের দোকান থেকে হাতে পরবার দুটি লাল সুতা কিনি। কোনো ধর্মবিশ্বাস থেকে নয়, এমনি একটা মানে জাস্ট হাতে পড়ার জন্য কিনি। জুমার নামাজ আদায় করার পর মাজার থেকে বাইকে করে ফেরার পর পথে আমার বড় একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে যাই। একটা কালো কুকুর বাইকের সামনে এসে পড়ায় প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি। তো বাসায় ফেরার 2 দিন পর আমার স্ত্রী সুরাইয়া বলে যে সে রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখছে। আমি তাকে বাজে চিন্তা না করতে বলে সুতাটা খুলে রাখতে বলি। এর কিছুদিন পর আমি জরুরি কাজে 2 দিন বাসার বাইরে ছিলাম। বাসায় শুধু আমার স্ত্রী ও আমার মেয়ে, এ দুজনই ছিল। তো সেদিনও শুক্রবার ছিল। আমরা মাজার থেকে আসার ঠিক 1 সপ্তাহ পর আমার স্ত্রী রাতে একা ঘুমাতে যায়। কি মনে করে সেদিনও সে মাজার থেকে কেনা লাল সুতাটা হাতে পড়েছিল। সে রাতে সে স্বপ্ন দেখে সাদা পোশাক পরা খুব লম্বা একজন মহিলা, যার চুল উঁচু করে বাঁধা আর হাতে একটা কাঁটাওয়ালা গাছের ডাল। মহিলাটা হাতের কাঁটাওয়ালা গাছের ডালটা দিয়ে আমার স্ত্রীকে পেটাতে থাকে আর বলতে থাকে, আয় তোকে ঝেড়বি, আয় তোকে ঝেড়বি। অনেক কবিরাজ যেভাবে রোগীদের ঝাড়ফুঁক করে সেভাবে। এভাবে কিছু সময় পর আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে খুব ভয় পায় এবং সেই রাতে আমার মার সাথে ঘুমায়। সেদিন রাতে আর কিছু হয়নি, কিন্তু পরদিন সকালে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। আর সব থেকে অবাক করা ব্যাপার, তার সমস্ত শরীরে আঘাতের দাগ, যেন কেউ তাকে লাঠি দিয়ে মেরেছে। স্বপ্নে দেখা মহিলাটি তাকে কাঁটাওয়ালা গাছের ডাল দিয়ে আঘাত করেছিল, ঠিক সেরকম দাগ সারা শরীরে। জরুরি ফোন পেয়ে আমি বাসায় ব্যাক করি। বেশ কয়েকদিন জ্বর ও অসুস্থ থাকার পর আমার স্ত্রী সুস্থ হয় আর শরীরের দাগগুলোও চলে যায়। ব্যাপার কি বোঝার জন্য আমার স্ত্রীর হাতে লাল সুতাটা খুলে নিয়ে আমি কিছুদিন পড়ি এবং আমার বন্ধুদের পড়তে দিই। কিন্তু আমাদের কারো সাথে এমন কিছু হয়নি বা আমরা কোনো খারাপ স্বপ্ন দেখিনি। তো আমরা মাজার থেকে কেনা 2টা সুতো খুব যত্ন করে রেখে দিই, কিন্তু কিভাবে যেন কিছুদিন পর সেটা হারিয়ে যায়। এই ছিল ঘটনা। এরপর তিনি লিখেছেন শাহনেওয়াজ জামান ও সুরাইয়া, তাদের বাসা মুজগুন্নি আবাসিক এলাকা খুলনা, এবং তারপর মোবাইল নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। বুঝতেই পারছি যে ঘটনাটা বেশি দিন আগেও ঘটেনি। আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদের সাথে ইমেইল করে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য, এবং ভবিষ্যতে আপনারা এরকম আপনাদের এই চেষ্টা বা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন সেটা আশা করবো। আমি দেখতে পাচ্ছি অনেকে এর মধ্যে অলরেডি SMS করে ফেলেছেন। জীবন আমাদের SMS করেছেন খুলনা থেকে, শারমিন আমাদের SMS করেছেন, কি আশ্চর্য, SMS আসছে খুলনা থেকে বেশি। গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিটফোর্ড ঢাকা থেকে। এছাড়াও এবং তিনি বলছেন যে ঘটনা পাঠাতে চান। আমি তো বলবো যে আমি খুবই খুশি শুনে এবং আমি আপনার ঘটনার জন্য ওয়েট করবো, ডেফিনেটলি ওয়েট করবো। সো আপনি
যত দ্রুত পারেন আপনার কথাগুলো আমাদের জানিয়ে দিন। আদর আহমেদ আমাদের লিখেছেন লালবাগ থেকে। এছাড়াও মুস্তাফিজুর আমাদের লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। নিলয় ধানমন্ডি থেকে এসএমএস করেছেন অঞ্জন। এছাড়াও আমাদেরকে অ্যাডভোকেট মামুন মহাখালী থেকে এসএমএস করেছেন এবং তিনি আমাদেরকে মতিয়াখালী খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও সুমন জামান আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। জবরুল এসএমএস করেছেন ফাহাদ ধানমন্ডি থেকে। এছাড়াও আমাদেরকে সায়েম খুলনা থেকে এসএমএস করেছেন। আর অসংখ্য এসএমএস আসছে, এসএমএস গুলো পড়বো ইনশাআল্লাহ একে একে। আমি আসলে যে ঘটনা শুরু করতে চাই আজকে সেটা শুরু না করে ফেলে থাকতে পারছি না। আমাদের এখানে স্টুডিওতে একজন আজকের অতিথি এসছেন যার ছবি আপনারা ফেসবুকে নিশ্চয়ই অলরেডি দেখেছেন এবং সেখানে আপনি দেখেছেন যে একটা অদ্ভুত টাইপের ছবি দেওয়া আছে এবং স্বপ্নে যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো আমরা অনেক সময় চাই, ভালো স্বপ্ন দেখে আমরা চাই যে বাস্তবে উচিত তেমন ঘটুক। আবার অনেক সময় আমরা একেবারেই চাই না যে হ্যাঁ স্বপ্নে যা দেখেছি তা বাস্তবে ঘটুক, কিন্তু সেটা দুঃস্বপ্নের ক্ষেত্রে। আমার সাথে যিনি উপস্থিত আছেন এই মুহূর্তে তার একটা দুঃস্বপ্ন মানে ঘটেছে তো সত্যি সত্যি বাস্তবে, এবং সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা তিনি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমি বেশি আর এর বেশি কিছু বলবো না, তার মুখ থেকে সবকিছু শুনবো। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। লিসনার্স, আমি আতিকুজ্জামান পিয়াল, এসেছি ধানমন্ডি 27 থেকে, হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনি বলছেন যে ছোটবেলা থেকেই আপনার সাথে নানান ধরনের সমস্যা হতো এবং আপনি বলছেন যে ছোটবেলা থেকে আপনাকে পরীরা নিয়ে যাওয়ার চেষ্টা করতো, মানে ব্যাপারটা কি একটু আমাকে বলবেন? ভাইয়া, আসলে ব্যাপারটা এরকম ছিল যে আমি আসলে যখন খেলা করতাম বা ছোটকাল থেকেই আমি অনেক ধরনের জিনিস দেখতে পেতাম যেগুলো অনেক ওয়ার্ড ছিল। তো পরবর্তীতে আমি রাতে যখন ঘুমাই তখন আমি স্বপ্নে মাঝে মধ্যেই দেখতাম যে কোনো একটা হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি হয়তো ঘুমের মধ্যে কি করতাম সেটা আমি জানতাম না, কিন্তু পরবর্তীতে আমি আমার আম্মুর কাছ থেকে বাব্বুর কাছে জানতে পারতাম যে রাতে আমি ঘুমাচ্ছিলাম বা ওয়ার্ড ধরনের সাউন্ড করছিলাম। পরবর্তীতে তারা ব্যাপারটা নোটিস করে এবং তারপরে সে অনুযায়ী আমাকে একটা হুজুরের সাথে দেখা করান এবং তারা আমাকে অনেক রকম ট্রিটমেন্ট বা বলেছিল কিছু করতে। এভাবে আসলে আমি একটি সেফ ছিলাম এবং আমার কিছু ধরাবাঁধা নিয়ম ছিল, যেমন আমি সন্ধ্যের পরে বাইরে থাকা আমার একদম ছিল না, এটা আম্মু অ্যালাউ করতো না। তারপরে কোনো মরাবাড়ি বা হাসপাতাল এখানে আমাকে যাওয়া একদম মানা ছিল এবং কোনো নির্জন জায়গা বা পাহাড় বা কোনো খোলামেলা জায়গা যেখানে বেশি একটা লোক বসতি নাই এসব জায়গায় আমাকে যেতে সবসময় মানা করতো। আচ্ছা, আমরা সেই ঘটনাটা শুনি যে ঘটনার যন্ত্রণা আপনি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আমাদেরকে লিখেছিলেন সেভাবে। আমি খুবই অবাক হয়েছিলাম যে ভূত এফএমে অনেক ঘটনা আমি শুনেছি, আমি এরকম অদ্ভুত টাইপের ঘটনা আসলে শুনেছি বলে আমার মনে পড়ে না। কি ছিল স্বপ্নটা এবং কি ঘটেছিল পরের দিন? জি, থ্যাংক ইউ ভাইয়া সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি সবসময় দুঃস্বপ্ন দেখি। আমার জীবনে আমি কখন যে আমি সুস্বপ্ন দেখেছি এটা আমার আজও মনে পড়ে না। অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবেই আমি সেদিনও রাতে, এটা 2006 সালের ঘটনা, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন স্কুলে ভ্যাকেশন ছিল, আমি রাতে তখন ঘুমাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি একটি দুঃস্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এরকম একটা, আমি এবং আমার ছোটকালের কিছু বন্ধু একসাথে একটি মাঠে খেলা করছি এবং স্বপ্নটা এতটা পরিমাণে বাস্তব ছিল যে আমি এখনো চোখ বন্ধ করলে যেন স্বপ্নটা নিজের চোখের সামনে ভাসতে দেখতে পারেন আপনি। এবং স্বপ্নটা ড্রেস আমার মধ্যে এমন ভাবে ছিল যেন বাস্তবেই হয়েছে ব্যাপারটা। যাই হোক, আমি ঘটনা চলে যাই। স্বপ্নে দেখলাম আমরা ছোটকালে কিছু ফ্রেন্ড একসাথে খেলা করছি। বন্ধুগুলোর নাম বলা আসলেই জরুরি। তার মধ্যে ছিল তুর্কি, রুমি, পরাগ, উৎসব, সেবা, এমন আরো কিছু বন্ধু। স্বপ্নে ঘটছে পুরো ব্যাপারটাই স্বপ্নে ঘটছে। আমরা একটি বড় মাঠে খেলা করছি। মাঠের এক সাইডে একটি পুকুর, এক সাইডে একটি জঙ্গল টাইপের বড় বড় গাছ এবং এক সাইডে একটি পুরনো জমিদার টাইপের 2 তলা বাড়ি বা বড় পরিত্যক্ত বাড়ি। আসলে বাড়িটা একদমই পরিত্যক্ত এবং তার সাইডে একটি রাস্তা। আমরা খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছে তখন। পরে আমার এক ফ্রেন্ড তুর্কি, সে তখন ব্যাটিং করছিল। আমার এক ফ্রেন্ড বল করার পরে তুর্কি বলটা শট মারতো, বলটা 6 হয়। 6 হওয়ার পরে বলটা যেয়ে পড়ে সেই পুরনো পরিত্যক্ত বাড়ির জানলা দিয়ে বাড়িটার ভেতরে যেয়ে পড়ে। পরে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং বলটাও একটি জায়গায় যে পড়েছে ওটা আনতে সময় লাগবে, সেহেতু বন্ধু বললো, সবাই বললো যে আমরা এখন আর খেলা করবো না, পিয়াল তুই বলটা নিয়ে আয়, আমরা এখানে তোর জন্য অপেক্ষা করছি আর মাঠে যেগুলো আছে আমরা সব গোছ কাজ করছি। তা আমার বন্ধুদের কথা মতো এরা তখন এখানে ওয়েট করছে, তখন আমি বলটা দিয়ে নিয়ে আসতে পারি। আমি বাসাটার সামনে গেলাম, দেখলাম সদর দরজা ঠিকই খোলা আছে এবং খুবই ভঙ্গুর টাইপের ছিল দরজাটা।
যাই হোক, যেহেতু অনেক পুরনো পরিত্যক্ত বাড়ি, বাসাটার জানলাগুলো শুধু শীত ছিল, জানলা ছিল না, আলো আসছিল ভিতরে কিছু। সে আলো আচ্ছা এবং আলো এবং অন্ধকারে আমি দেখতে পেলাম যে বলটা প্রথম যে রুমটা ছিল দরজা দিয়ে ঢুকে সেই রুমের মাঝখানেই পড়ে আছে। আমি যথারীতি বলটা আনতে ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমি যেই বলটা ধরতে যাই, বলটা গড়িয়ে আরো সামনে চলে যায়। আবার যখন বলটা ধরতে যাই, বলটা আবারও গড়িয়ে সামনে চলে যাচ্ছে। বলটা ধরতে পারছি না কোনোভাবেই। এইভাবে বলটা ফার্স্ট রুম থেকে সেকেন্ড রুমে যাই, সেকেন্ড রুম থেকে থার্ড রুমে যাই, এবং থার্ড রুমটা এবং সেকেন্ড রুম এবং থার্ড রুম দুইটা আলো আরো কম ছিল, অনেক আচ্ছা আলো ছিল। থার্ড রুমের একটি ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার এক কোণে একটি লোহার ঘোরানো সিঁড়ি ছিল, যেটা দিয়ে উপরে ওঠা যেত দোতলায়। বলটা সেই সিঁড়ির এক কোণায় যেয়ে থামে। আমি যথারীতি বলটা ধরার চেষ্টা করি এবং বলটা ধরতে পারি। আমি যখনই নিচু হয়ে বলটা ধরি, তখনই আমার হাতটা একটি অশরীর হাত, যেটা বলবো যে কঙ্কাল এবং চামড়া ছাড়া সে হাতে আর কিছুই ছিল না। আমার হাতটা চেপে ধরে, হাড় ছিল আর চামড়া ছিল, হাড় এবং চামড়া ছিল। আমার হাতটা জোরে চেপে ধরে। দেখেন ভিতরে মাংস ছিল না, মাংসও ছিল না। ওকে। আমি যেহেতু নিচু হয়ে বলটা তুলছিলাম, আমি তখন ফেসটা দেখতে পারিনি। আমি যখন উঠে তাকাই, তখন দেখি যে বিভৎস চেহারা এক অশরীরী, কি বলবো জানি না, দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। দাঁতগুলো ফাঁকা ফাঁকা এবং মুখটা এমন ছিল যেন একটা কঙ্কালে চামড়া পড়ানো। চোখগুলো টকটকে লাল ছিল এবং দাঁতগুলো ফাঁকা ফাঁকা, এবং খুব ওয়ার্ড ধরনের একটা হাসি আসছিল আমাকে দেখে। আমি হাতটা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তার শরীরে এত জোর ছিল যে আমি কোনোভাবে হাতটা 1 ইঞ্চিও নড়াতে পারছিলাম না। তারপরে অনেক চেষ্টা করার পর যখন ছাড়াতে পারছি না, তখন এক সময় সে অশরীর যেটা করলো, আমার হাতটা জোরে টান দিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নিয়ে আমার একটি নখ সে কামড়াতে লাগলো। আমি চিৎকার করছি, তার হাত থেকে সরাতে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি এক চুলো নড়তে পারছি না। আপনি কি ব্যথা অনুভব করছিলেন সেই সময়? না, আমি ব্যথা অনুভব করছিলাম না। আচ্ছা, ওকে। তারপরে সে আমার আঙুল যেটা মুখে নিয়েছিল সেটা চিবাতে শুরু করলো, এবং চিবাতে চিবাতে একসময় তার মুখে 2 সাইড থেকে রক্ত পড়া শুরু হলো, এবং সে এক দৃষ্টিতে আমার দিকে সে লাল চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। এমন অবস্থায় আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম থেকে উঠে ধরফর করে উঠি। ওঠার পর যেটা হয়, আমার দেখি শরীরটা পুরো ঘেমে গিয়েছে, ঘুমে ভিজে গিয়েছে। তারপরে আমি আমার আঙুলটার দিকে তাকাই, এবং অদ্ভুত যে ব্যাপারটি দেখতে পারি, আমার আঙুলটি লাল হয়ে আছে এবং ব্যথা করছে। সেই আঙুলটাই যে আঙুলটা কামড়েছিল স্বপ্নে। আমি বুঝতে পারছি না যে আসলে আমি কি দেখলাম এটা, এবং কেনই বা আমার হাতে এমন আঙুলটা এখনো লাল হয়ে আছে। এটা তো একটা দুঃস্বপ্ন ছিল সাধারণ দিনের মতোই। তখন হয়তো ভোর 4টে, 4:30 কি 5টা বাজে, সূর্য উঠবে এমন। আমি যেহেতু প্রচন্ড ভয় পেয়েছি, আমি একটু ইজি হওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করে আমি হাতের যে আঙুলটা আসলে কামড়েছিল সেটা আমি মেসেজ করতে লাগলাম যে ব্যথাটা কমে গেল। আমি সাধারণত সকালে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতাম না। আমার আম্মু সকালে যখন নামাজ পড়তে উঠে প্রথমে আমার ঘরে আসে। এটা তার প্রতিদিনের রুটিন। সে দেখতে হচ্ছে সে আমার ঘরে এসে দেখে আমি বিছানার পরে বসে আছি, বসে আঙুলটা হাতের মধ্যে নিয়ে আমি করছি এবং আমার হাত পাখানো। সে বুঝতে পারছে যে আমার ভয় পেয়েছি, কারণ আমার আম্মু জানতো যে ছোটকাল থেকে আমার এমন সমস্যা আছে, আমি দুঃস্বপ্ন দেখি, ঘুমের মধ্যে অনেক সময় একটা ধরনের শব্দ করি। তা আম্মু আমাকে যথারীতি জিজ্ঞেস করলো যে কি হচ্ছে, তুই ভয় পেয়েছিস? আমি তখন বললাম আম্মুকে যে হ্যাঁ ভয় পেয়েছি। তা আম্মু বললো কি হয়েছে, বল আমাকে পুরোটা। তা আমি আম্মুকে ঘটনাটা পুরো বললাম যে স্বপ্নে আমি কি দেখেছি এবং কি হয়েছিল, এবং আঙুলটাও দেখালাম যে এখনো লাল হয়ে আছে, ব্যথা করছে। তা আম্মু যেটা আমাকে বললো, সে আসলে আমাকে অভয় দেওয়ার জন্যই বলেছিল যে না, এটা দুঃস্বপ্ন, এটা কোনো ব্যাপার না, তুই ভয় পাস না, এখানে থাক, সমস্যা নেই, তুই ঘুমা, আমি তোর পাশে বসে আছি। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, এবং আমার আম্মু তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, এবং আমি ঘুমালাম। ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠলাম সকাল 10টার দিকে। উঠে যথারীতি নাস্তা করলাম, ফ্রেশ হলাম। আমি বসে বসে টিভি দেখছি আমাদের টিভি রুমে। তখন সকাল 11টার দিকে আমার সেই বন্ধু তুর্কি যে ছিল, সে আমার বাসায় বেড়াতে আসে। তুর্কি আর আমার বাসা পাশাপাশি ছিল, এবং আমরা খুব ক্লোজ ছিলাম ছোটকাল থেকে, এখনো আছি। তো আমার বাসায় যথারীতি বেড়াতে আসে, এবং বেড়াতে আসার পরে আমি টিভি দেখছিলাম, আমার পাশে এসে বসলো। আমার আব্বুর একটি পাখি শিকার করার বন্দুক ছিল, যেটাকে এয়ারগান বলে। বন্দুকটা আব্বু যখন যৌবনকালে ছিল তখন অনেক ব্যবহার করত, কিন্তু সে অনেকদিন হলো বন্দুকটা ব্যবহার করে না। এজন্য আমরা মাঝে মধ্যে বছরে 1-2 বার বন্দুকটা বের করে, জং পড়তো তো, সেই জংটা পরিষ্কার করতাম যাতে বন্দুকটা ঠিক থাকে, সচল থাকে।
এই দিনের 2 দিন আগেই আমি বন্দুকটা বের করেছিলাম, আমি এবং আমার বড় ভাইয়া বের করে বন্দুকটা তেল দিয়ে বা যেভাবে পরিষ্কার করতে সুন্দর পরিষ্কার করে ওটা এক গেটের কোনায়, ওই টিভি ঘরের গেটের কোনায় রাখা ছিল, কিন্তু ওটা আমরা আলমারিতে তুলে রাখতাম, ওটা তখনও তোলা হয়েছিল না। তা আমার বন্ধু যখন আমরা পাশে বসে টিভি দেখছি তখন ওর চোখ চাই ওই বন্দুকটার দিকে, এবং ও আসলে কোনোদিন বন্দুক দেখিনি এবং আমার বন্দুকটা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। বল কি বন্দুক, এটা কি রিয়েল? তাই বলি হ্যাঁ বন্ধু, এটা রিয়েল বন্দুক, এটা দিয়ে পাখি শিকার করার বন্দুক। তাও ও বন্দুকটা দেখে, আমি ওকে দেখাই, ভালোভাবে দেখে। তারপরে আমার কাছে আবদার করে বসে চলো বন্ধু একটু বন্দুকটা চালিয়ে দেখি। আমি ভাবলাম যে হ্যাঁ বন্দুকটা পরিষ্কার করা হলো কিন্তু এখনো চালিয়ে দেখা হলো না, ঠিক আছে কিনা, চালায় দেখাই যায়। তা আমি বললাম ঠিক আছে চল ছাদে যাই, ছাদে যাই কিছু কাক বা যদি পাখি পাই আমরা সেগুলো মারি। তা ও বললো ঠিক আছে চল। তা আমি গুলি বা বন্দুক দুইটা নিয়ে ছাদে যাচ্ছি। আমি অনেক মানা করলো রে তুই যাস না, এখন উঠলি ঘুম থেকে এখন যাস না। অনেক মানার পরেও আমি শুনিনি, না শুনেই ছাদে গিয়েছিলাম। সাথে আমার বড় ভাইও গিয়েছিল। যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে পাখি বা কাক কিছু একটা শিকার করার চেষ্টা করছিলাম। তো হঠাৎ একটা কাকের গায়ে গুলি লাগে, লাগার পরে কাকটা নিচে পড়ে যায়। মরেছিল কিনা আমি সঠিক এখনো বলতে পারবো না। নিচে পড়ে যাওয়ার পর আশেপাশে যত কাক ছিল সব আমাদের মাথার উপরে এসে জড়ো হয় এবং গোল গোল ভাবে ঘুরতে থাকে এবং প্রচুর চেঁচামেচি করতে থাকে। একদম পুরো আকাশটা পুরো ঘন হয়ে গেছে আপনার কাকে। তো এই সময় আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়ি, দেখছি এতগুলো কাক আগে দেখছিলাম না কিছুই। তখন আমরা বন্দুকে খুব দ্রুত গুলি লোড করি এবং ফায়ার করি। এভাবে 4-5 রাউন্ড 6-7 রাউন্ড ফায়ার করার পরে এক দুর্ঘটনাবশত বা ভুলবশত একটি গুলি ঠিক মতো লোড করা হয় না বন্দুকে। সেটা যখন ফায়ার করা হয় সেটা হচ্ছে যেখানে গুলিটা লোড করা হয়েছিল সেখানে গুলিটা আটকে যায়। তারপরে হচ্ছে এয়ারগানের একটা ব্যাপার আছে যে ঘাড় ভাঙা যায়, একটা নর্মতো টান দিলে একটা পিস্টন পিছনে চলে আসে এবং ভিতরে গুলি লোড করার জায়গাটা থাকে। তা ওই জায়গাটায় গুলিটা আটকে গিয়েছিল যেহেতু, তা আমার ভাইয়া বললো যে ঠিক আছে গুলিটা যখন আটকে গেছে আমি তুই একটু ওয়েট কর, আমি নিচে থেকে স্ক্রুড্রাইভার প্লাস থেকে কিছু নিয়ে আসি, তারপর বের করা ট্রাই করা যাবে। তাই ভাবলাম ভাইয়া আনতে থাকুক, আমি ততক্ষণ একটু নিজে নিজে ট্রাই করি। তা আমি করলাম কি, আমার আঙুলটা ওই ব্যারেলের মধ্যে যেখানে গুলিটা দিতে হয় ওখানের মধ্যে দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে গুলিটা বের করার চেষ্টা করছিলাম নখ দিয়ে। এমন চেষ্টা করতে করতে হঠাৎ আমার ফ্রেন্ড যে ছিল তুর্কি, ও আসলে তো বন্দুক সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না যেহেতু সে প্রথম দেখছে, সে জানতো না আসলে কি হয় বা কখন বন্দুকে কি প্রেস করলে কি হয়। সে ভুলবশত টিকারটি চিপে দেয়। চেপে দিলে যে এই জিনিসটা গুলিটা আঘাত করে, গুলিটা বের করে দেয়, সে পিস্তনটা আমার আঙুলে এসে আঘাত করে এবং আঙুলটা 2 ভাগ হয়ে যায় ওখানে। এবং তখন যেহেতু একবারে আঙুলটা কেটে গিয়েছিল, একদম পুরো আঙুলটা সাদা হয়ে গিয়েছিল, কোনো রক্তও ছিল না, আমি কোনো ব্যথাও অনুভব করছিলাম না। আমি ওকে জাস্ট বলছিলাম যে তুই হচ্ছে ওই পিস্তনটা ধরে টান দে যাতে হচ্ছে আমি দেখতে পারি যে আমার আঙুলটা আছে কিনা। তখন ও তাড়াহুড়ো করে বুঝতেছে না, হ্যাঁ আমি তো তখনও ব্যথা অনুভব করতেছি না, সাদা পুরো জায়গাটা হয়ে গেছে আঙুলটা। তা আমি ওকে বুঝে দেওয়ার পরে টান দিল, দেখি ভিতরে আঙুলটা পড়ে আছে। আমি আঙুলটা চেপে ধরে কোনো মতে নিচে গেলাম সিঁড়ি দিয়ে, যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ফেন্ট হয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং ওই আঙুলের কাটা অংশটাও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওটা সার্জারি করে বা অপারেশন করে আমার আঙুলের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটা তো পচন ধরে গিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল যে ওটা যেহেতু একদম পুরোপুরি কেটে পড়ে গেছিল, কোনো নার্ভের সংযোগ ছিল না, সেহেতু ওটা লাগবে না। এবং ওটা যদি আমি লাগানোর চেষ্টা করি বা সেলাই দিয়ে লাগানোর চেষ্টা করি সেক্ষেত্রে ওখানে আমার আঙুলটা পুরোটাই হয়তো পচন ধরে যেতে পারে এবং আরো বেশি কাটা লাগতে পারে। এখানে অদ্ভুত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম তুর্কি বলটা মেরেছিল 6, এবং যে আঙুলটা ওই অশরীরী বা যাই বলি না কেন ওই জিনিসটা কামড়েছিল তখন খাচ্ছিল, সে আঙুলে যতটুকু সে খেতে পেরেছিল সে ততটুকুই কাটা গেছে এবং ওই আঙুলটাই কাটা গেছে এবং টিকারটাও প্রেস করেছিল তুর্কি। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার।